আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2024-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে কি দেওয়া আছে, উদ্দীপক হিসেবে একটা সূর্য, যেটা হচ্ছে এখানে পানি গ্রহণ করে, অক্সিজেন নির্গত করে, যা এখানে আবার হচ্ছে এটিপি আর NADH2 তৈরি হয়। অর্থাৎ পানি ফটোলাইসিস, উদ্ভিদ মানে সূর্যালোকের উপস্থিতিতে এটিপি আর NADH2 তৈরি হয়, আমরা জানি হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে। ওখানে আবার এটিপি পরবর্তীতে একটা সাইকেল ঘুরাইতে সাহায্য করে। দেখো এই সাইকেলটা ঘুরতেছে, যেখানে হচ্ছে এক্স উৎপন্ন হবে। তার মানে এটা হচ্ছে এতটুকু হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর এই সাইকেলটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা জানি সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ। তাহলে এক্স হচ্ছে শর্করা তৈরি, অর্থাৎ এক্স তৈরিটা, এক্স বলতে শর্করা উৎপন্ন বুঝাইছে। এরপরে ওয়াই হিসেবে এখানে দেখো মাইটোকন্ড্রিয়া চিহ্নিত করা আছে, মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দেওয়া আছে। তার মানে মাইটোকন্ড্রিয়া বলতে এখানে শ্বসন, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যেহেতু শ্বসন সম্পন্ন হয়, শ্বসন আর সালোক সংশ্লেষণ রিলেটেড কিছু একটা আসছে। দেখো এবার ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। কতে বলছে জীবনী শক্তি কি, খতে বলছে মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি কেন, গ নম্বরে বলছে উদ্দীপকে এক্স কিভাবে উৎপন্ন হয়। এক্স বলতে এই যে এখানে যে গ্লুকোজ তৈরি হয়েছিল, অর্থাৎ এই আলোক নির্ভর আর নিরপেক্ষর পরে যে উৎপাদটা আমরা পাবো, তাহলে ওইটা উৎপন্নের যে ওইটা বর্ণনা করা লাগবে, উৎপন্ন কিভাবে হয়েছে। এবার ওয়াই এর সংগঠিত প্রক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। ওয়াই এর সংগঠিত আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভিতর শ্বসনের যে তিনটা গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়, তার মানে শ্বসন প্রক্রিয়ার কথা বলতে চাইছে। শ্বসন কেন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ এটা বিশ্লেষণ করতে বলছে। এখন ডান পাশে দেখো তোমাদের জন্য এই প্রশ্নগুলায় কত নম্বর, মানে কোন প্রশ্নে কত নম্বর বরাদ্দ, নম্বরগুলো দিয়ে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লেখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, এখানে জ্ঞানমূলক শুধু একটা চরণ হবে। ক্ষয়ের জন্য যেহেতু 2 নম্বর, চেষ্টা করবে এখানে 2টা প্যারা লেখার, প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। এখন দেখো উত্তরে যদি আমরা যাই, জীবনী শক্তি কি, জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীবনী শক্তি। জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীবনী শক্তি। মেইনলি এটিপিকে হচ্ছে আমরা এই জীবনী শক্তি বলে থাকি। এবার মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি কেন, মূলে বিপাকীয় কার্যাবলী বেশি সম্পন্ন হয়, যার জন্য হচ্ছে মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি। দেখো উদ্ভিদের যে মূল, এখানে বিপাকীয় ক্রিয়াবলী অর্থাৎ মেটাবলিক যে রেট ওইটা হচ্ছে বেশি থাকে, যার জন্য এখানে শক্তি মানে শক্তির প্রয়োজন বেশি হয়, বেশি শক্তির প্রয়োজন হয়, শ্বসনের হারও বেশি হয়। মানে শক্তি বেশি হইলে তো তুমি ওই শ্বসন প্রক্রিয়া বেশি শক্তি উৎপন্ন করবা, তাই মূলে হচ্ছে শ্বসন ক্রিয়া বেশি হয়। সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিনরাত 24 ঘন্টাই হচ্ছে শ্বসন চলতে থাকে, অর্থাৎ শক্তি উৎপন্নের কাজ চলতে থাকে। তবে যে বর্ধিষ্ণু অঞ্চলগুলো, অর্থাৎ যে জায়গাগুলো মানে বড় হবে, মানে কচি কাণ্ড যদি বলো, ওই কচি কাণ্ডটা পরবর্তীতে একটা বৃক্ষে পরিণত হবে, যার জন্য ওকে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পাওয়া লাগবে। এরপরে কোনো ছোট কুড়ি বা পাতা, ছোট পাতা, ওইটা তো পরবর্তীতে বড় হওয়া লাগবে। মানে বর্ধিষ্ণু যে অঞ্চলগুলা, ওগুলাতে শ্বসনের হার বেশি হয়। তারপর উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলগুলোতে বৃদ্ধি সম্পন্ন হওয়া লাগবে, নতুন কোষ তৈরি হওয়া লাগবে, যার জন্য হচ্ছে বিপাকীয় ক্রিয়াও বেশি। এই জন্য বিপাকীয় ক্রিয়া যেখানে বেশি হয় ওখানে শ্বসন বেশি হয় বা শ্বসনিক হার বেশি হয়, এটা আমরা বলতে পারি। এরপরে এক্স ছিল কার্বোহাইড্রেট বা শর্করা। এখন শর্করা তৈরির প্রক্রিয়া বর্ণনা করতে বলছে। ওই উদ্দীপকে যেহেতু আলোক নির্ভর নিরপেক্ষ দুইটাই হচ্ছে মানে ফ্লোচার্ট দেখানো ছিল, এজন্য তোমাকে হচ্ছে এখানে আলোক নির্ভর নিরপেক্ষ দুইটারই বর্ণনা দেওয়া লাগবে। এখন আমি বলি সালোক সংশ্লেষণ হচ্ছে 2টা পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে সূর্যের আলো যখন উপস্থিত থাকে আলোক নির্ভর, আর যখন সূর্যের আলো থাকে না, অর্থাৎ বিকালের দিকে অথবা মেঘলা দিন মনে করো, এরকম সময়ে হচ্ছে আলোক নির্ভর নিরপেক্ষ পর্যায়ে সম্পন্ন হয়। এখন আলোক নির্ভর পর্যায়ে কি হয়, সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এখন সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হওয়ার জন্য এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু অত্যাবশ্যকীয়। যে ক্লোরোপ্লাস্টের ভিতর হচ্ছে 2 ধরনের রঞ্জক পদার্থ থাকে, ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড। এখন ওই ক্লোরোফিলের কারণে যে কোনো জীবদেহ হচ্ছে সবুজ দেখায়। এখন সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে গ্রানার ভিতর আবদ্ধ করে রাখে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টেরই একটা অংশ হচ্ছে গ্রানা, যে গ্রানা ভিতর সূর্য শক্তি আবদ্ধ হয়ে থাকে। ওই সূর্য শক্তিটার কারণে, অর্থাৎ সূর্যালোক যখন উপস্থিত থাকে তখন হচ্ছে ফটোলাইসিস বিক্রিয়া সম্পন্ন হয়। ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর লাইসিস অর্থ ভেঙে যাওয়া। এখন আলোর উপস্থিতিতে ভেঙে যাবে,
এখানে হচ্ছে পানির অণু ভেঙে যায়, মেইনলি পানির অণু ভেঙে গিয়ে এখানে হচ্ছে দেখো প্রোটন, ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে। এখন এই যে প্রোটনটা ওইটা আবার কোষে আগে থেকে উপস্থিত যে NADPH ওইটাকে বিজারিত করে। দেখো এই যে প্রোটনটা এটা এখানে এসে যুক্ত হয়, তাহলে NADPH এর সাথে আরেকটা H যুক্ত হলো, NADPH একটা দুইটা, তার মানে NADPH2। এরপরে কোষে তোমার যদি শক্তির ঘাটতি দেখা দেয় এরকম হইলে কোষের ভিতর আগে থেকে জমা রাখা যে রিচার্জেবল ব্যাটারি বলি আমরা এটিপিকে, ওই এটিপি হচ্ছে ভেঙে গিয়ে প্রয়োজনীয় শক্তির সরবরাহ করে। একটা ফসফেট গ্রুপ বিযুক্ত হইলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি পাওয়া যায়। এখন ওই এটিপি ভেঙে গিয়ে মনে করো কিছু বিপাকীয় বা জৈবিক কার্যাবলী, রাসায়নিক কার্যাবলী সম্পন্ন করলো, যার জন্য এখানে হচ্ছে আমাদের এডিপি আছে, অর্থাৎ এখানে তোমার শক্তি জমা করা প্রয়োজন, ওইটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হবে। তার মানে এখানে এডিপি বলতে অ্যাডিনোসাইন ডাইফসফেট, ডাই বলতে আমরা দুই বুঝি, ডাইফসফেটের সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় তার মানে কয়টা হবে, ট্রাইফসফেট হবে। দেখো এখানে এটিপি উৎপন্ন হলো, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এখন NADPH2 আর এটিপিকে একসাথে বলা হচ্ছে আত্তীকরণ শক্তি, যেটা হচ্ছে প্রোটোপ্লাজমের মানে কোষের নিজস্ব একটা শক্তি। এই শক্তিটা পরবর্তীতে যখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণের গতিপথগুলোকে মানে ওই সাইকেলগুলোকে ঘোরানোর জন্য এই শক্তিটা কাজ করবে। এখন আমরা জানি যে আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, অর্থাৎ এই রাসায়নিক কিছু বিক্রিয়া এখানে সম্পন্ন হবে। এরপরে এখানে দেখো ফসফেট যে যুক্ত হইলো, আমরা জানি ফসফেট যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে ফসফোরাইলেশন, তার মানে ফটোলাইসিস ফসফোরাইলেশন এখানে সম্পন্ন হবে। এরপরে দেখো আলোক নির্ভরে এতটুকু মানে এই রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থেকে যাবে। এখন আলোক নিরপেক্ষ যেখানে হচ্ছে সূর্যের আলো উপস্থিত নেই, ওই সময় তো তোমার মানে খাদ্য তো তৈরি করা লাগবে, তখন এই যে ভিতরে জমা রাখা যে আত্তীকরণ শক্তিগুলা ওগুলা হচ্ছে ওই সাইকেলটা ঘুরাইতে সাহায্য করে। কার্বন বিজারণের গতিপথ আমরা জানি তিনটা আছে, এক্ষেত্রে আমরা উচ্চ শ্রেণীর উদ্ভিদে যে C3 চক্রটা হয় ওইটা নিয়ে আলোচনা করব। এখন C3 চক্রটা এভাবে যদি আমি বলতে চাই, পাতায় আগে থেকে উপস্থিত থাকে রাইবুলোজ 1,5,20 ফসফেট, ওইটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পত্ররন্ধ্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় কিটো অ্যাসিড তৈরি করে। ওই কিটো অ্যাসিড হচ্ছে একটা অস্থায়ী পদার্থ, এই অস্থায়ী পদার্থটা হচ্ছে কিছুক্ষণ পরে ভেঙে যায়, ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, যেটা হচ্ছে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ওই যৌগটা থেকে পরবর্তীতে দুইটা যৌগ পাই আমরা, একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে 3-অ্যাসিটোন ফসফেট। এই দুইটা থেকে একটা কার্বন জমা হয় আর 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে হচ্ছে আবার রাইবোলোজ 1,5,20 ফসফেটের সাথে যুক্ত হয়ে ওই সাইকেলটা ঘুরতে থাকে। এখন একবার যখন সাইকেলটা ঘুরবে তখন ওখানে হচ্ছে এক অণু কার্বন জমা হবে। দেখো এই সাইকেলটা যদি একবার এখানে ঘুরে একটা কার্বন জমা হলো, দুইবার ঘুরলে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়বার যখন ঘুরবে তখন এখানে দেখো C6, ছয়বার ঘুরলে ছয়টা কার্বন, H12O6 এটা এরকম একটা যৌগ তৈরি করবে। তাহলে তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, ছয়বার ঘুরের মাধ্যমে এক অণু গ্লুকোজ জমা হবে। তাহলে আমাদের সালোক সংশ্লেষণের মেইন উদ্দেশ্যটা কি? আমাদের সালোক সংশ্লেষণের উদ্দেশ্যই হচ্ছে শর্করা তৈরি করা বা গ্লুকোজ তৈরি করা, খাদ্য তৈরি করা। এখন এভাবে হচ্ছে খাদ্য তৈরি হয়ে গেল, এক উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন আর পানি উৎপন্ন হয়, ওইটা হচ্ছে আমাদের মানে হিসাবের বাইরে, আমরা গ্লুকোজ তৈরি করতে পারছি, তার মানে আমাদের কাজ শেষ। এখন এক্স উদ্দীপকে যে ওখানে এক্স চিহ্নিত করে দেওয়া ছিল, যেটা ছিল হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট তৈরি করে ফেলছি। আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ দুইটা পর্যায়ের বর্ণনা দিয়ে এভাবে যদি তুমি মানে গ্লুকোজ তৈরি করা পর্যন্ত নিয়ে যেতে পারো তাহলে হচ্ছে 3 নম্বরের জন্য এতটুকু এনাফ। এরপরে আমাদের ঘ নাম্বারে কি চাইছিল বলো তো? ঘ নাম্বারে বলছিল যে ওই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় যেই প্রক্রিয়াটি। এখন আমরা জানি হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। কি জন্য? কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে শ্বসনের গুরুত্বপূর্ণ 3টা ধাপ সম্পন্ন হয়, যার মধ্যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ 24 অণু এটিপি তৈরি হয়, যার জন্য এই ক্রেবস চক্র এবং শ্বসনের যে অন্যান্য ধাপগুলো সম্পন্ন হওয়ার কারণে মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনের যে মেইন সোর্স আমরা বলতে পারি, কোষের শক্তি উৎপন্নের জন্য মাইটোকন্ড্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হইলো। তার মানে মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন মানে সংগঠিত প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এখন তোমাকে চাইছে হচ্ছে শ্বসনের গুরুত্ব।
এখন শ্বসনের কিছু কথা আগে বলে নিবা যে শ্বসন জিনিসটা কি। শ্বসন হচ্ছে তোমার গৃহীত যে জটিল খাদ্যবস্তু এটাকে ভেঙে সরল উপাদানে পরিণত করা এবং শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। শ্বসনের 4টা ধাপ রয়েছে, যার ভিতরে 3টা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। সবাত শ্বসন আর অবাত শ্বসন, 2 ধরনের শ্বসন আছে। একটা হচ্ছে অক্সিজেন যখন উপস্থিত থাকে তখন হচ্ছে সবাত শ্বসন, আর অক্সিজেন না থাকলে অবাত শ্বসন। এখন এই শ্বসন, 2টা শ্বসনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা এখন গুরুত্বগুলো পড়ি। খনিজ লবণ পরিশোষণে সহায়তা করে, পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। অর্থাৎ কোষের ভিতর যখন শক্তি উৎপন্ন হবে তখন ওই শক্তি কাজে লাগে হচ্ছে কোষ বিভাজন হবে। কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে কোনো একটা জীবদেহ দৈর্ঘ্য প্রস্থ বরাবর বৃদ্ধি পায়। এখন জীবের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে, বিভিন্ন ক্ষার আর উপক্ষার তৈরি করে। আবার অবাত শোষণের মাধ্যমে আমরা জানি হচ্ছে অবাত শোষণের মাধ্যমে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ইথাইল অ্যালকোহল হচ্ছে শিল্পক্ষেত্রে প্রচুর ব্যবহার হয় এবং ল্যাকটিক অ্যাসিড থেকে শিল্পক্ষেত্রে দুগ্ধজাত দ্রব্য যেমন পনির, মাখন, ছানা ইত্যাদি এগুলো তৈরি করা যায়। আবার ইস্টের অবাত শোষণের মাধ্যমে পাউরুটি ফোলাতে মানে এটা ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটা। তাহলে এই প্রক্রিয়ার অনেক গুরুত্ব আছে। আবার হচ্ছে শ্বসনের মাধ্যমে যদি শক্তি উৎপন্ন না হইতো তাহলে একটা জীব কখনোই তার দৈনন্দিন যে কাজকর্ম, এরপরে অভ্যন্তরীণ কোষীয় যে কাজকর্ম এগুলো কখনোই সম্পন্ন করতে পারতো না। এরপরে আবার শ্বসনের মাধ্যমে তোমার নির্গত হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা আবার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এতগুলো গুরুত্বপূর্ণ দিকও রয়েছে যেগুলো তুমি যদি এভাবে পয়েন্ট আকারে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা এবং ওই উদ্দীপকে কি চাইছে সেই অনুযায়ী পরীক্ষা খাতায় রিপ্রেজেন্ট করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যার জন্য তুমি আমাদের ইজি বায়োলজি বইটা চাইলেই সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্ত। পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস দিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।